একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওতে তোমাদের আমি পড়াইছিলাম লেনদেন কোনগুলি লেনদেন নয়, কেনই লেনদেন, কেন বা লেনদেন নয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ তোমাদের স্বাগতম জানাচ্ছি অন্য একটি ক্লাসে। আজ হিসাব বিজ্ঞানের মৌলিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের রীতি এবং নীতি, অর্থাৎ অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশন। প্রত্যেকটা বিষয়, পাঠ্য বিষয় বা শাস্ত্র কোনো না কোনো নীতি, নিয়ম কানুন এবং অনুমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞান, এগুলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অনুমান, ধারণা ইত্যাদির ভিত্তিতে কিন্তু এগুলি কী হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদের হিসাব বিজ্ঞানও কিন্তু অনুরূপ অনেকগুলো ধারণার উপরেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই 1494 খ্রিস্টাব্দে অ্যাকাউন্টিংয়ের ফাদার লুকা প্যাসিলিক কর্তৃক হিসাবশাস্ত্রের যে নিয়মকানুন বা রীতিনীতি নির্ধারিত হয়েছে, সেইগুলো আস্তে আস্তে যুগের পর যুগ সেগুলি আলোচনা পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন সুবিধা অসুবিধা বিবেচনা করে বিভিন্ন কর্তৃপক্ষ, যেমন আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এপিএসবি, যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড বোর্ড এবং অন্যান্য এসিইসি, এগুলোর গবেষণাপূর্বক সেগুলোকে উন্নত করার চেষ্টা করেছে। যাই হোক, আমরা যে বিষয়টি আলোচনা করব সেখানে হচ্ছে জিএএপি, গ্যাপ, অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, অর্থাৎ সর্বজন গ্রাহ্য এই নীতিমালাগুলোকে আলোকে সর্বজন গ্রাহ্য একটি নীতিমালা আছে যেটা সবাই সমভাবে মেনে নিয়েছে। সেই নীতির আলোকে আমরা আজ আলোচনা করব হিসাব বিজ্ঞান রীতিগুলা কি। এপিএসবি, এসএসএপি গৃহীত নীতির ভিত্তিতে হিসাব বিজ্ঞানের নীতিসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। যে এই যে সর্বজন গ্রাহ্য নীতিমালা 3 ভাগে ভাগ করা যায় সেগুলা কি? একে হচ্ছে মৌলিক অনুমানসমূহ বা বেসিক অ্যাজাম্পশন। বেসিক অ্যাজাম্পশন বা মৌলিক অনুমানসমূহকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন হিসাব সত্তা, চলমান প্রতিষ্ঠান ধারণা, অর্থের অঙ্কে পরিমাপ, হিসাব কাল। কত হচ্ছে মৌলিক নীতি বা বেসিক প্রিন্সিপল। মৌলিক নীতির ভিত্তিতে হচ্ছে 1 ক্রয় মূল্য নীতি, কস্ট কনসেপ্ট, 2 আদায়করণ, 3 হচ্ছে বকেয়া ধারণা, 4 মিলকরণ, ব্যয় ব্যাক সংযোজন, 5 হচ্ছে ধারাবাহিকতা সামঞ্জস্যতা, 6 হচ্ছে পূর্ণ প্রকাশ। এরপর হচ্ছে কি সীমাবদ্ধতা, আপেক্ষিক গুরুত্ব, রক্ষণশীলতা, প্রাতিষ্ঠানিক প্রচলন, ব্যয় সুবিধা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই যে এপিএসবি, এসএসপি গৃহীত নীতির ভিত্তিতে আমরা এখানে 3টি রূপরেখা পেয়েছি। একটি হচ্ছে মৌলিক অনুমানসমূহ বেসিক অ্যাজাম্পশন, আটা মৌলিক নীতি বা বেসিক প্রিন্সিপল, আর হচ্ছে সীমাবদ্ধতা। আর আমরা এটার যেটা বলি একত্রে জিএএপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল। তোমাদের পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলো প্রায়ই থাকে। জিএএপি আবার 3C ইত্যাদি নামে থাকে, কিন্তু তোমরা সেটি কি করো, বুঝতে পারো না যে প্রশ্নগুলো আমাদের কোথার থেকে আসছে। তোমাদের বইয়ের 5ম অধ্যায় থেকে হিসাব বিজ্ঞানের রীতিনীতিতে এগুলো কিন্তু আলোচনা করা আছে। মূলত আমাদের হিসাব বিজ্ঞান পুরাটা বিষয়ই এই সমস্ত রীতিনীতির আলোকেই কিন্তু লিপিবদ্ধ করা, এবং এই সমস্ত রীতিনীতির আলোকেই কিন্তু আমরা এগুলা কি করি, অঙ্কগুলা করে থাকি। হয়তো তোমরা সেগুলো না করে সরাসরি অঙ্ক করো, এই জন্য এই বিষয়গুলো অনেকেরই ধারণা নাই। এই ক্ষেত্রে এইগুলা না শেখার জন্য তোমাদের অঙ্কের যে জটিল বিষয় আছে, জটিল কোনো প্রশ্ন আসলে সেগুলা কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। এইগুলি বোঝার জন্য, হিসাব বিজ্ঞানকে সহজবদ্ধ করার জন্য আমাদের এই রীতিনীতিগুলো শেখা কিন্তু অত্যন্ত জরুরি। তোমরা কিন্তু এরকম দেখো যে সমাপনী মজুত পণ্য, তো সমাপনী মজুত পণ্য
অনেক সময় দুইটা আইটেম দেওয়া থাকে যে বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য এত টাকা। তখন তোমরা একটা বিভ্রান্তিতে পড়ে যাও যে কি হলো সমাপনী মজুত পণ্যের, তাহলে কোনটা এখানে আমরা ধরবো বা কেনই এইটা ধরবো। তো অনেকে অনুমানের ভিত্তিতে যেটি কম সেটি লেখো, জাস্ট অঙ্কটা হয়ে গেল। কিন্তু যদি তুমি কোনো সময় প্রশ্নের সম্মুখীন হও কেন তুমি ছোটটা লিখেছো বড়টা লেখনি, এই বিষয়ে তুমি কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না যদি তুমি নিয়মকানুনগুলো সম্বন্ধে তোমার মৌলিক কোনো ধারণা না থাকে। তাহলে আমরা দেরি না করে এই আলোচনায় চলে আসি। এখন মৌলিক অনুমান বা বেসিক অ্যাজাম্পশন, আবার একটা আছে কি মৌলিক নীতি, আর একটা হচ্ছে সীমাবদ্ধতা। তা হিসাব বিজ্ঞানের নীতি কি? নীতি হচ্ছে সর্বজন গৃহীত স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ এটা আন্তর্জাতিকভাবে দেশে পরিচালিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়মকানুনের উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানটা পরিচালিত হয়। আবার অন্যদিকে রীতি হচ্ছে যে নিয়মকানুনগুলা সবার কাছে গৃহীত কিন্তু ওই রকম না যে 100% মেনে চলতে হবে, তবে মেনে চলাই যুক্তিযুক্ত, সেইগুলো হচ্ছে মৌলিক নিয়ম। আর সীমাবদ্ধতা, যেই যে আমরা দুইটা জিনিস দেখলাম মৌলিক নীতি এবং মৌলিক অনুমান, এইগুলারও কিছু সীমাবদ্ধতা আছে, সেইগুলাকে হিসাব বিজ্ঞানীগণ মনে করেন এই সীমাবদ্ধতাগুলা থাকা সমীচীন নয়, এরকম একটা আছে, আলোচনা আছে বা লিমিটেশন, সেটা এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমি তোমাদের 3C নিয়ে আলোচনা করব। 3C তোমাদের প্রায় পরীক্ষার ভিতরে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এখন হিসাব সত্তা কি, মৌলিক অনুমানের ভিতরে আমরা মৌলিক অনুমান সমূহ বুঝতে পারলাম। হিসাব সত্তা কি বা কারবারি সত্তা অথবা ব্যবসায়িক সত্তা, বিজনেস এন্টিটি বা হিসাব সত্তা, কারবারি সত্তা। এই অনুমান অনুসারে বা অ্যাজাম্পশন অনুসারে কারবার এবং কারবারি অর্থাৎ যিনি ব্যবসা করেন আর ব্যবসা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ কি করা হয়, আলাদা ধরা হয়, অর্থাৎ বিজনেস অ্যান্ড দ্য বিজনেসম্যান শুড বি রিগার্ডেড সেপারেট পারসন। তো এই নীতির বা মৌলিক এর ভিত্তিতেই কিন্তু আমাদের হিসাব সমীকরণে কি হয়েছে, সৃষ্টি হয়েছে, যেমন এ সমান এল প্লাস পি, অর্থাৎ মালিকানা সত্ত্বকে আলাদা করা হয়েছে। এইখানের জন্যই কারবারে মালিক যে সম্পদ আনে সেটা সম্পদ হিসাবে গচ্ছিত থাকে, সে যদি কোনো ঋণ করে সেটা দায় হিসাবে গচ্ছিত থাকে, আবার যদি সে অর্থ কারবারে দেয় সেটা তার মূলধন হিসাবে গচ্ছিত থাকে। তাহলে এই যে একটা অনুমান, এটা কিন্তু অবশ্যই সর্বজন স্বীকৃত এবং মেনে চলতে হয়। 2 আছে চলমান প্রতিষ্ঠান ধারণা বা অ্যাজাম্পশন। এই যে চলমান প্রতিষ্ঠান অর্থাৎ ছোটখাটো প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আজীবন চলতেই থাকবে, অর্থাৎ দীর্ঘদিন চলবে, ধারাবাহিকভাবে চলতেই থাকবে, এইটাই হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। এখন এই যে প্রতিষ্ঠান দীর্ঘদিন চলবে, এই ধারণা উপরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অর্থের অঙ্কে পরিমাপ, মানি মেজার কনসেপ্ট বা অ্যাজাম্পশন। এই যে মানি মেজার, অর্থের অঙ্কে পরিমাপ, তোমরা কিন্তু পূর্বে শিখেছো যে লেনদেন হইতে হইলে সেটা অবশ্যই কি হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। হিসাব বিজ্ঞানে অনেক কিছু আছে যেগুলি সে গ্রহণ করে না, যদি সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয় তাহলে সেটি কিন্তু হিসাব বিজ্ঞানে আসবে না। এই অর্থের অঙ্কে পরিমাপ অ্যাজাম্পশন অনুযায়ী আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার অনেক দক্ষ, কিন্তু সেটা নট অ্যালাউড, সে যদি অর্থের অঙ্কে পরিমাপ করা কোনো কিছু না হয় সেটা কিন্তু এই কনসেপ্ট অনুযায়ী গ্রহণযোগ্য না বা গৃহীত হবে না। হিসাবকাল বা অ্যাকাউন্টিং পিরিয়ড, হিসাবকাল তোমরা পূর্বে পরিচিত আছো, বিভিন্ন সময় আমরা বিভিন্ন অঙ্ক করি, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 মাসের জন্য, এইরকম হিসাবকালের অনুযায়ী আমরা অঙ্কটা করি। এটা কিন্তু আমাদের এই হিসাবকাল ধারণা অনুযায়ী এগুলা করি। কেন করি? চলমান ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ধারণা অনুযায়ী
প্রতিষ্ঠান আজীবন চলতেই থাকবে, কিন্তু হিসাবকাল ধারণা হইলো যে এই যে প্রতিষ্ঠান আজীবন চলতে থাকবে, এর মাঝামাঝি বিভিন্ন সময় প্রতিষ্ঠানকে কোনো কিছু গ্রহণ করতে হয়, প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করতে হয়, বেতন ভাতাদি প্রদান করতে হয়, সরকারকে আয়কর প্রদান করতে হয়। এই যে একটা নির্দিষ্ট সময় পর পর এগুলো করতে হয়, এই জন্য কি হবে, প্রতিষ্ঠান চলতে থাকলেও একটা নির্দিষ্ট সময় পর পর হিসাব করতে হবে, হিসাবকাল অনুযায়ী বা অ্যাকাউন্টিং পিরিয়ড অনুযায়ী, যাতে করে প্রতিষ্ঠানের সমস্ত কিছু পরিচালনা করা সম্ভব হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক অনুমান বা বেসিক অ্যাজাম্পশনগুলা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব মৌলিক নীতি বা বেসিক প্রিন্সিপলস নিয়ে। এখন বেসিক প্রিন্সিপলের আমাদের প্রথমে আছে ক্রয় মূল্য নীতি বা কস্ট কনসেপ্ট। এই যে ক্রয় মূল্য নীতি বা কস্ট কনসেপ্ট, তোমরা ক্রয়ের সাথে অবশ্যই পরিচিত। যে কোনো প্রতিষ্ঠান সম্পত্তি অর্জন করলে বা ক্রয় করলে সেটা প্রতিষ্ঠানে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। অবশ্য এর সাথে কি করা যাবে, এর যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলো যোগ করা যাবে। এই ক্রয় মূল্যটার আজীবনই লিখতে হবে উদ্বৃত্তপত্রে ক্রয় মূল্য হিসাবে, শুধুমাত্র অবচয় বাদ দেওয়া যাবে। এখন এই যে ক্রয় মূল্য নীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো সম্পত্তির মূল্য কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় বৃদ্ধি পাইতে পারে আবার হ্রাসও পাইতে পারে, কিন্তু যেটাই হোক না কেন সেটা হিসাব বিজ্ঞানীরা মনে করেন এটা হিসাবে লেখায়, ক্রয় মূল্যর ভিত্তিতেই লেখায় যুক্তিযুক্ত, এই হিসাবেই এই নীতিটির প্রচলিত হয়েছে। আদায়করণ, তারপরে হচ্ছে আদায়করণ, আদায়কৃত আদায়যোগ্য ছাড়া অন্য কোনো অনিশ্চিত হিসাব এখানে কোনো লিপিবদ্ধ করা যাবে না, যে টাকা পাওয়া যাবে কি যাবে না এইরকম অনিশ্চিত কোনো বিষয় এখানে লিপিবদ্ধ করা যাবে না। এই ধারণা অনুযায়ী আদায়কৃত আদায়যোগ্য বিষয়গুলোই শুধুমাত্র লিপিবদ্ধ করতে হবে। বকেয়া ভিত্তিক ধারণা বা অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট, এই বকেয়া ভিত্তিক ধারণার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নগদ লেনদেনগুলোই লিখলে চলবে না, এখানে বাকিতে যে বা ধারে যে লেনদেনগুলি হয়েছে সেগুলোর বিষয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা লিপিবদ্ধ করতে হবে। মিলকরণ বা আয় সংযোগ, আয় ব্যয় সংযোজক ধারণা। মিলকরণ শব্দ দ্বারা কিন্তু আমরা এমনি বুঝতে পারছি যে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে যে লেনদেনগুলো হয়েছে সেগুলা ওই পিরিয়ডের ভিতরে যেগুলি হয়েছে সেগুলা মিল করতে হবে, যেগুলা পরিশোধ করা হয় নাই সেগুলাও পরিশোধ করার হিসাবে ধরতে হবে, এবং যেগুলি পাওয়া যায় নাই সেগুলাও গ্রহণের ভিত্তিতে ধরে হিসাব কার্যাদি সম্পন্ন করতে হবে এবং মিলকরণ করতে হবে। এরপর হচ্ছে কি ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। তো কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা হচ্ছে এমন একটি বিষয় কারবার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যদি কোনো একটি হিসাব বা নীতি একবার গৃহীত হয় বা গ্রহণ করা হয়, কোনো প্রতিষ্ঠান গ্রহণ করে, সেই ক্ষেত্রে অন্য বছর বা বারবার একই নীতি গ্রহণ করাই ভালো। এতে হিসাবের ভিতরে তুলনা করা সহজ হবে বা সঠিক হবে, হিসাব কার্যাদি সুসম্পন্ন হবে। এখন এই যে ধারাবাহিকতা, যেমন মনে করো অবচয়ের বিভিন্ন পদ্ধতি আছে, একবার যদি সরলরৈখিক পদ্ধতি অবলম্বন করা হয় পরের বছরও সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করলে প্রতিষ্ঠানের পরের বছর হিসাবের সাথে তুলনা করা সহজ হবে। আমি একবার যদি সরলরৈখিক, এরপরে তুমি অন্যটা যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা অন্য পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে এক বছরের সাথে আর এক বছরের যে হিসাবের তুলনা আছে সেটা করা কিন্তু অনেকটাই জটিল। তাহলে আমাদের ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা রেখে হিসাব করা উচিত বলে হিসাব বিজ্ঞানীগণ মনে করেন। 6 হচ্ছে পূর্ণ প্রকাশ। তো পূর্ণ প্রকাশ দ্বারা এটি বোঝানো হচ্ছে যে অবগতি ছাড়া কোনো কিছু গোপন করা যাবে না, সেটাকে কি করতে হবে, পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। এখন এমন আছে যে কারবারে অনেক লাভ হয়েছে, সেটা লাভ কম দেখান হইল, তাহলে কি এটা কি গোপন করা হইলো, এভাবে গোপন করা যাবে না, এটা পূর্ণভাবে প্রকাশ করতে হবে। এতে কি হবে, সরকারের আয়কর কম হবে, প্রতিষ্ঠানের কর্মচারীর বোনাস বা কমিশন কম হবে। এই নীতি
অবশ্যই পূর্ণ প্রকাশ করতে হবে হিসাবের। এখন দেখো আপেক্ষিক গুরুত্ব, সীমাবদ্ধতা বা লিমিটেশন। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে কি, গুরুত্বের উপর ভিত্তি দিয়ে হিসাব করার কথা বলা হয়েছে। কিন্তু এই যে আপেক্ষিক গুরুত্ব, হিসাব বিজ্ঞানের যে আপেক্ষিক গুরুত্ব, লেনদেনে সবগুলোর গুরুত্বই সমান। এখানে আপেক্ষিক গুরুত্ব বলতে যে কথাটা, সেটা একটা সীমাবদ্ধতা বলে হিসাব বিজ্ঞানীগণ মনে করেন। যে যেমন একটি ফাইল বা কয়েকটি ফাইল যদি আমরা ক্রয় করি, সেটা কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত সেটা প্রতিষ্ঠানে থাকবে। তাহলে এই যে দীর্ঘদিন থাকলেই কিন্তু সেটা আসলে কি হয়, সম্পদ বা অ্যাসেটস হয়। সেটা আমরা না লিখে কি করছি, সেখানে যেহেতু ছোটোখাটো জিনিস বা তুচ্ছ বিষয় মনে করে সেটাকে স্টেশনারি হিসাবে ট্রিট করা হচ্ছে। এটা আপেক্ষিক গুরুত্বের ভিত্তিতে ধরা, এটা সীমাবদ্ধতা বলে হিসাব বিজ্ঞানীগণ মনে করেন। রক্ষণশীলতা, কনজারভেটিজম। এই যে রক্ষণশীলতাও একটি সীমাবদ্ধতা বলে হিসাব বিজ্ঞানীগণ মনে করে থাকেন। যে কোনো একটি জিনিস যদি হঠাৎ কারবার প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু কী করতে হবে, হিসাবভুক্ত করতে হবে। কিন্তু যদি আকস্মিক কোনো লাভ হয় বা বেশি পরিমাণ লাভ হয়, সেটা হিসাবভুক্ত করা যাবে না। এটা আসলে ঠিক নয়, এরকম মনে করেন হিসাব বিজ্ঞানীগণ, যে রক্ষণশীলতার নীতিটা আসলে সীমাবদ্ধতা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও সীমাবদ্ধতা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 3C নিয়ে। এই 3C প্রায় পরীক্ষায় থাকে। তো 3C আসলে কিছুই না, এটা হচ্ছে এই রীতিনীতির একটি ছোট্ট বিষয়। যেমন সি, এই যে তিনটা সির ভিতরে কি কি আছে, কস্ট কনসেপ্ট, আর এক সিতে হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা হচ্ছে কনজারভেটিজম। অর্থাৎ তিনটা সির হচ্ছে মিনিং হচ্ছে কস্ট কনসেপ্ট বা কস্ট প্রিন্সিপল, আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা সিতে হচ্ছে কনজারভেটিজম, রক্ষণশীলতা। তো কস্ট কনসেপ্ট তোমরা বুঝছো, ক্রয় মূল্যনীতি। আর কনসিস্টেন্ট মানে ধারাবাহিকতা, অর্থাৎ কস্ট কনসেপ্ট অনুযায়ী ক্রয় মূল্যেই সমস্ত কিছু হিসাব বিজ্ঞানে কী করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তারপরে হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা, ধারাবাহিকভাবে হিসাবে একবার কোনো নীতি গ্রহণ করলে সেটা পুনরায় গ্রহণ করতে হবে, এইটা। আর কনজারভেটিজম হলো রক্ষণশীলতা, কোনো সময়ই রক্ষণশীল হইতে হবে প্রতিষ্ঠানের হিসাবের দিকে। যে আকস্মিক কোনো লাভ হলে সেটা হিসাবভুক্ত করা যাবে না, কিন্তু কোনো সময় ক্ষতির সম্ভাবনা থাকলে সেটা কি করতে হবে, অবশ্যই বিষয়টা বিবেচনায় আনতে হবে। সেটাই হচ্ছে কি, রক্ষণশীলতা। যেমন মনে করো সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটা বাজার মূল্য, ক্রয় মূল্য যেটি হোক না কেন, যেটি কম, সেটি কিন্তু হিসাবভুক্ত করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 3C সম্বন্ধে বুঝতে পারলা, হিসাব বিজ্ঞান নীতি সম্বন্ধে বুঝতে পারলা, এরপরে জিএপি সম্বন্ধে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সম্বন্ধে বুঝতে পারলা, আইএসসিপিএ, এসিসি অর্থাৎ ACCRA, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এই পঞ্চম অধ্যায়টা তোমরা রীতিনীতি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি যেগুলো বললাম এগুলো সহ এগুলো তোমরা পড়বে। এবং তোমাদের যদি এই বিষয়ে কোনো বোঝার অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। স্বাস্থ্যসম্মতভাবে সবাই বাড়িতে থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।